2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একই সময় পৃথিবীতে 2টি শিশুর জন্ম হলো। একটি শিশু জন্মগ্রহণ করল ইউরোপের কোনো এক নিরাপদ ও সুখী দেশে, আর অন্য শিশুটি আফ্রিকার কোনো এক সংঘাতময় অনিরাপদ ও গরিব দেশে জন্মগ্রহণ করল। তাহলে কি এই 2টি শিশুর জীবন চলার পথ একই রকম হতে পারে? এই দুইজনের শিক্ষার সুযোগ বা খাবারের প্লেটে খাদ্যের গুণগত মান ও পরিমাণ কি একই হবে? উত্তরটি সহজ, না। একজনের শুরুটা হবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, আর অন্যজনের জীবন হয়তোবা শুরু হবে বেঁচে থাকার লড়াইয়ে। ইউরোপের শিশুটির জন্য থাকবে সেরামানের পুষ্টি ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা, অথচ নাইজেরিয়ার মতো সংঘাতময় জনপদের জন্য অন্য শিশুটি হয়তোবা জীবনের শুরুতেই চরম অপুষ্টি আর অনিশ্চয়তার সম্মুখীন হবে। ভাগ্যের এই নির্মম বৈষম্য আর ভৌগোলিক সীমারেখায় আজ নির্ধারণ করে দিচ্ছে কে হবে আগামী দিনের বিশ্ব নাগরিক, আর কে হারিয়ে যাবে অস্তিত্ব রক্ষার মিছিলে। এরপরও নাইজেরিয়ার মানুষ বেঁচে আছে। তারা কান্না ও অনিশ্চয়তার পরেও হাসে, খেলে এবং স্বপ্ন দেখে। চলুন জেনে আসি নাইজেরিয়া কেমন দেশ, দেশের মানুষের জীবন কেমন আর কিভাবে কাটে। নাইজেরিয়ায় এত তেল থাকা সত্ত্বেও এখানকার মানুষ এত গরিব কেন? বোকো হারাম আসলে কি এবং কেন তৈরি হলো? নাইজেরিয়া কি আফ্রিকার ভবিষ্যৎ সুপার পাওয়ার? নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম নাইজেরিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র, ফেডারেল রিপাবলিক অব নাইজেরিয়া। এই দেশটির নাম এসেছে নাইজার নদীর নাম থেকে। নাইজেরিয়া দেশটির মোট ক্ষেত্রফল প্রায় 9,23,769 বর্গ কিলোমিটার, যা 6টি বাংলাদেশের চেয়েও বড়। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 23,75,27,782 জন। জনসংখ্যার উপরে ভিত্তি করে এটি সম্পূর্ণ পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র। পুরো আফ্রিকা মহাদেশে যত মানুষ আছে তাদের যদি 6 জন করে ছোট ছোট দলে ভাগ করা যায়, তবে প্রতিটি দলে অবশ্যই একজন নাইজেরিয়ান থাকবে। এই দেশটির একটি বড় অংশ অত্যন্ত তরুণ। দেশের মানুষের মধ্যম বয়স বা মিডিয়ান এজ প্রায় 18.1 বছর, অর্থাৎ এই দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা অত্যন্ত কম। এই বিশাল তরুণ জনসংখ্যা নাইজেরিয়াকে ভবিষ্যৎ উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বিশাল সম্ভাবনাময় দেশে পরিণত করেছে। দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 257 জন মানুষ বসবাস করে, অর্থাৎ এটি খুব জনঘনত্বের একটি দেশ নয়। নাইজেরিয়া প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ, যাকে প্রায়শই আফ্রিকার জায়ান্ট বলা হয়। দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। বর্তমানে এর প্রমাণিত তেলের মজুদ প্রায় 37.5 বিলিয়ন ব্যারেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় 210 ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি। খনিজ তেল ছাড়াও এখানে প্রচুর পরিমাণে কয়লা, লোহার আকরিক, সোনা, লিথিয়াম এবং চুনাপাথর রয়েছে। তবে এই বিশাল সম্পদের যথাযথ সুফল সাধারণ মানুষ এখনো পুরোপুরি পায়নি, কারণ দেশটির অর্থনীতি অতিরিক্ত তেল নির্ভর হওয়ায় এটি আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর খুব বেশি সংবেদনশীল। তেল সম্পদ থাকা সত্ত্বেও দুর্নীতি ও অসম বন্টনের কারণে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। নাইজেরিয়া একটি বিশাল জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ সম্পন্ন একটি দেশ, তবে এটি এখনও উন্নয়নের অগ্রগতিতে অনেক বাধার মুখোমুখি রয়েছে। আইএমএফের 2026 সালের জিডিপির ফরকাস্ট অনুযায়ী দেশটির নমিনাল জিডিপি 334 বিলিয়ন মার্কিন ডলার, যা মোটামুটি ফিনল্যান্ডের জিডিপির কাছাকাছি। তবে নাইজেরিয়া কখনোই ফিনল্যান্ডের মতো ধনী দেশ নয়, কেননা এই 350 বিলিয়ন মার্কিন ডলারের মতো জিডিপি ফিনল্যান্ডের মাত্র 56 লক্ষ মানুষের জন্য। অপরদিকে প্রায় একই পরিমাণ বা সামান্য কিছুটা কম জিডিপি নাইজেরিয়ার 23,75,00,000 মানুষের জন্য। তাই তো পার ক্যাপিটা নমিনাল জিডিপির দিক থেকে নাইজেরিয়া বেশ গরিব একটি দেশ। দেশটিতে শিশু মৃত্যুর হার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ অনেক নিম্ন, ফলে নাগরিকদের জীবনমান অনেকাংশে দুর্বল। দারিদ্র্য ও নিরাপত্তার কারণে বহু শিশু স্কুলের বাইরে। রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত বড় চ্যালেঞ্জ হল প্রশাসনিক দুর্নীতি। সরকারি দুর্নীতি, নিরাপত্তার ঝুঁকি ও অবকাঠামোগত দুর্বলতা উন্নয়নের পথে বড় বাধার সৃষ্টি করেছে। তুলনামূলকভাবে কেনিয়া ও ঘানার মতো কিছু আফ্রিকান দেশ নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সূচকে ধীরে ধীরে উন্নতি করলেও নাইজেরিয়া এখনও একই গতি ধরে রাখতে পারছে না। এরপরও দেশটিতে রয়েছে সন্ত্রাসী হামলা, রয়েছে জীবন হারানোর ভয়। এই দেশটিতে বোকো হারাম নামে একটি সংগঠন রয়েছে। বোকো হারাম একটি নাইজেরিয়ান ইসলামী চরমপন্থী সংগঠন, যার নামের অর্থ হল পশ্চিমা শিক্ষা হারাম বা পশ্চিমা শিক্ষা পাপ। এটি 2002 সালে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মাইদুগুরি শহরে মোহাম্মদ ইউসুফ নামক একজন ধর্মীয় নেতার দ্বারা সংগঠিত হয়েছিল। সংগঠনের মূল লক্ষ্য ছিল নাইজেরিয়ায় কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা সভ্যতা, বিশেষ করে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে নিষিদ্ধ করা। এর পিছনের কারণ ছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক ও সামাজিক অসন্তোষ, যেখানে দারিদ্র্য, বেকারত্ব এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল।
বোকো হারামের দাবি ছিল যে পশ্চিমা শিক্ষা ইসলামের বিরুদ্ধে যায় এবং এটি দূর করে শুধুমাত্র ইসলামী শিক্ষা চালু করতে হবে। 2009 সালে ইউসুফকে পুলিশ হত্যা করলে এই সংগঠনটি আরও বেশি হিংসাত্মক হয়ে পড়ে। যদিও নাইজেরিয়ার অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল খনিজ তেল, তবুও অধিকাংশ মানুষ এখনও কৃষি পেশায় নিয়োজিত। দেশের মোট শ্রমশক্তির প্রায় 35 থেকে 45% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষ জীবনধারার জন্য চাষাবাদ, পশুপালন এবং মাছ ধরার উপর চরমভাবে নির্ভরশীল। কাসাভা, ইয়াম, চীনাবাদাম, ভুট্টা, পাম তেল এবং কোকো উৎপাদনে নাইজেরিয়া শীর্ষ স্থানীয় দেশগুলির মধ্যে একটি। দেশটিতে কৃষি জমির পরিমাণ প্রায় 76.2%, যার ভেতরে আবাদযোগ্য জমির পরিমাণ 40.5%, স্থায়ী ফসলের জমি 8.1% এবং স্থায়ী চারণভূমি 27.6%। আফ্রিকার দেশ হলেও এই দেশটিতে বনভূমির পরিমাণ মোটামুটি বেশি। এই দেশের 19.1% জমিতেই বন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শহর এলাকায় সেবা খাতের দ্রুত প্রসার ঘটছে, যেমন খুচরা বাণিজ্য, টেলিকম, ব্যাংকিং এবং পরিবহন ব্যবস্থা। নাইজেরিয়ার সীমান্তবর্তী দেশ হল 4টি। এই দেশের বেনিনের সাথে 809 কিলোমিটার, ক্যামেরুনের সাথে 1975 কিলোমিটার, চাঁদের সাথে 85 কিলোমিটার এবং নাইজারের সাথে 1608 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। দেশটির দক্ষিণে আটলান্টিক মহাসাগর তথা গিনি উপসাগর অবস্থিত। এই দেশের মোট স্থলসীমার দৈর্ঘ্য হল 4477 কিলোমিটার এবং মোট উপকূল রেখার দৈর্ঘ্য হল 853 কিলোমিটার। CIA এর 2018 সালের হিসাব মতে এই দেশের মানুষ ধর্মীয়ভাবে মুসলিম 53.5%, খ্রিস্টান 45.9% এবং অন্যান্য ধর্মের 0.6% মানুষ রয়েছে। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ মুসলিম আর বাকি অর্ধেক খ্রিস্টান। নাইজেরিয়ার উত্তর অংশে প্রধানত মুসলিম এবং দক্ষিণ অংশে প্রধানত খ্রিস্টানেরা বসবাস করে। এই বিভাজন দেশটির রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। নাইজেরিয়া একটি বহুজাতিক রাষ্ট্র যেখানে 250-টিরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে। প্রধান 3টি জাতিগোষ্ঠী হল হাউসা, ইয়োরুবা এবং ইগবো। দেশটি 1 অক্টোবর 1960 সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তাই 1 অক্টোবর নাইজেরিয়ার জাতীয় দিবস। ব্রিটিশ উপনিবেশিক শাসনের কারণে ইংরেজি হল নাইজেরিয়ার সরকারি ভাষা, তবে দেশটিতে 525-টির মতো স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে। নাইজেরিয়ার রাজধানী হল আবুজা, যা দেশের মধ্যভাগে অবস্থিত একটি পরিকল্পিত শহর। 1991 সালে লাগোসের পরিবর্তে আবুজাকে রাজধানী ঘোষণা করা হয়। মূলত জাতিগত ও ধর্মীয়ভাবে বিভক্ত নাইজেরিয়ার সকল জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য একটি কেন্দ্রীয় অবস্থান তৈরি করার লক্ষ্যেই এই শহরটি এখানে গড়ে তোলা হয়। তবে এটি নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর নয়। নাইজেরিয়ার সবচেয়ে বড় এবং জনবহুল শহর হল লাগোস। শহরটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। 1991 সালের আগ পর্যন্ত লাগোসই ছিল নাইজেরিয়ার রাজধানী। শহরটি তার অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন জীবনধারা, সুবিশাল বাণিজ্যিক এলাকা এবং নলিউড চলচ্চিত্রের জন্য অত্যন্ত বিখ্যাত। তীব্র যানজট এবং অতিরিক্ত জনঘনত্ব থাকা সত্ত্বেও এটি আফ্রিকা মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও স্টার্টআপ হাব হিসেবে বিবেচিত হয়। লাগোসকে প্রায়শই আফ্রিকার সিলিকন ভ্যালি বলা হয়। নাইজেরিয়ায় 10 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যা পুরো আফ্রিকায় সর্বোচ্চ। এখানে প্রযুক্তি স্টার্টআপগুলোর দ্রুত উত্থান ঘটেছে, বিশেষ করে ইয়াবা এলাকায়, যা মহাদেশের প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মতো নাইজেরিয়াতেও বিশাল এক তরুণ জনগোষ্ঠী রয়েছে, যারা ডিজিটাল ট্রেন্ড, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসায় অত্যন্ত সফল। বিশেষজ্ঞদের মতে লাগোস 2050 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরগুলির একটি হতে পারে। নাইজেরিয়ার জাতীয় পাখি হল ঈগল, যা তাদের শক্তি ও জাতীয় গর্বের প্রতীক। দেশের একটি অন্যতম ল্যান্ডমার্ক হল জোমা রক, যা আবুজার কাছাকাছি অবস্থিত একটি বিশাল শিলায় স্তম্ভ। এটিকে নাইজেরিয়ার আবুজার প্রবেশদ্বার বলা হয়। 100 নায়রা নোটে এর ছবি রয়েছে। নাইজেরিয়া পৃথিবীর বিরলতম এবং সবচেয়ে বিপন্ন গরিলা উপপ্রজাতি ক্রস রিভার গরিলার আবাসস্থল। এদের সংখ্যা খুবই কম এবং এদের সংরক্ষণের জন্য কঠোর প্রচেষ্টা চলছে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025-এ নাইজেরিয়ার র্যাঙ্ক 6, অর্থাৎ এই দেশটি চরম সহিংসতা এবং উগ্রবাদের ঝুঁকিতে রয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ নাইজেরিয়ার র্যাঙ্ক 148, অর্থাৎ অভ্যন্তরীণ সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অপরাধের হার দেশটিকে বিশ্বের মধ্যে অন্যতম অশান্ত রাষ্ট্রে পরিণত করেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ এই দেশটির র্যাঙ্ক 105, অর্থাৎ অর্থনৈতিক কষ্ট ও নিরাপত্তাহীনতা থাকা সত্ত্বেও মানুষের মধ্যে বেঁচে থাকার কিছুটা ইতিবাচক মানসিকতা রয়েছে, যদিও এখানকার সামগ্রিক জীবনযাত্রার মান অনেকটাই নিম্নমুখী।
আপনি যদি একজন বাংলাদেশি হিসেবে নাইজেরিয়াতে যান তবে আপনার কাছে মনে হতে পারে দেশের অনেকগুলি বিষয় বাংলাদেশের সাথে মিল রয়েছে, আবার কিছু বিষয় আপনাকে একেবারে অবাক করে তুলতে পারে। আপনি যদি নাইজেরিয়ার লেগোস শহরে যান তবে প্রথমে যানজট দেখে ঢাকার কথা মনে পড়বে। ঢাকার মতো সেখানেও অসহনীয় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এই জ্যামকে তারা গো স্লো বলে। এখানকার একটি যাত্রা করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেতে পারে। এই শহরে ট্রাফিক জ্যামকে অনেকেই জীবনের পরীক্ষা বলে অভিহিত করে। মানুষের বিশাল ভিড় দেখে কিছুটা অবাক হতে পারেন। সেখানকার রাস্তার মোড়ে মোড়ে হকাররা ফলমূল, খাবার দাবার এবং দরকারি জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। এখানে আপনি গেলে রাস্তায় হকারদের হাঁকডাক খুব বেশি পরিমাণে শুনতে পাবেন। এই বিশৃঙ্খলার মাঝেও মানুষ হাসি খুশি থাকে এবং বেঁচে থাকার লড়াইটা অনেকটা বাংলাদেশিদের মতো। দরদাম করা ছাড়া নাইজেরিয়াতে কেনাকাটা করা প্রায় অসম্ভব। বাংলাদেশের নিউ মার্কেট বা চকবাজারের মতো নাইজেরিয়াতেও খোলা বাজারগুলোতে বিক্রেতারা প্রথমে অনেক বেশি দাম হাঁকান। একজন বাংলাদেশি সেখানে তার বার্গেনিং স্কিলকে খুব ভালো মতো কাজে লাগাতে পারবেন। নাইজেরিয়ানরা ক্রেতাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ এবং মজার ছলে কথা বলে পণ্য বিক্রি করে, যা আমাদের দেশীয় বাজারের আমেজ মনে করিয়ে দেয়। বাংলাদেশিরা যেমন ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে মেতে থাকে, নাইজেরিয়ানরা তেমনই তাদের নিজেদের জাতীয় দল সুপার ইগলস নিয়ে প্রচণ্ড গর্বিত। নাইজেরিয়ার জাতীয় দল আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল। টাকা পয়সার পরিমাণ বিবেচনা না করে যদি বেশি সংখ্যক চলচ্চিত্রের ভিত্তিতে বিচার করা হয় তবে নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প নলিউড, যা প্রতি বছর হলিউডকেও অনেক ক্ষেত্রে ছাপিয়ে হাজার হাজার ছবি তৈরি করে, এটি নাইজেরীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। মজার বিষয় হলো নাইজেরিয়ান সিনেমা মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই তৈরি করা হয়। এই সিনেমাগুলো খুব অল্প বাজেটে এবং সময়ে তৈরি করা হয়, তবুও এগুলি বেশ জনপ্রিয়। নাইজেরিয়ানদের পান্তা ভাত না থাকলেও ঝাল এবং ভাতের প্রতি তাদের ভালোবাসা বাংলাদেশিদের চেয়েও বেশি হতে পারে। নাইজেরিয়ানদের প্রধান খাবার হলো জলফ রাইস, যা অনেকটা ভুনা খিচুড়ি বা বিরিয়ানির মতো। তবে তারা খাবারে যে পরিমাণে ঝাল ব্যবহার করে তা অনেক বাঙালির জন্য সহ্য করা কঠিন হতে পারে। এছাড়া বাংলাদেশে যেমন শুটকি মাছ জনপ্রিয়, নাইজেরিয়াতেও তেমন রোদে শুকানো মাছ বা স্মোকড ফিশ দিয়ে স্যুপ তৈরি করা হয়, যা স্বাদে এবং গন্ধে অনেকটা শুটকি রান্নার মতোই। নাইজেরিয়ার বড় শহরগুলোতে বিদ্যুৎ বিভ্রাট অত্যন্ত চরম পর্যায়ে দেখা যায়। এখানে প্রায় অধিকাংশ বাড়ির সামনেই বিশাল বিশাল জেনারেটর দেখে আপনি অবাক হতে পারেন। রাত হলে পুরো শহর যখন জেনারেটরের শব্দে কেঁপে ওঠে তখন মনে হতে পারে বিদ্যুৎ ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ অনেকটাই স্বাচ্ছন্দ্যময়। যদিও বাংলাদেশেও মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট অত্যন্ত প্রকট আকারে দেখা দেয়। যাই হোক, দেশি সরকারি মুদ্রা হলো নাইজেরিয়ান নাইরা, যার প্রতীক হলো এমন। নাইজেরিয়ান নাইরার মান অত্যন্ত কম। বাংলাদেশের 1 টাকা সমান 11.93 নাইজেরিয়ান নাইরা। নাইজেরিয়ার মুদ্রা নাইরার মান অনেক সময় কম থাকায় বাজারে কেনাকাটা করতে গেলে পকেটে বিশাল টাকার বান্ডিল নিয়ে ঘুরতে হয়। সামান্য কিছু কিনতে গেলেই মোটা গাদা নোটের লেনদেন দেখে আপনার মনে হতে পারে মূল্যস্ফীতি এই দেশটিকে কতটা প্রভাবিত করেছে। নাইজেরিয়ানরা কথাবার্তায় অত্যন্ত আবেগপ্রবণ। তারা সাধারণত খুব জোরে কথা বলে এবং তাদের শারীরিক ভাষাও অনেক বেশি বলিষ্ঠ। আপনি যদি একজন শান্ত প্রকৃতির মানুষ হয়ে থাকেন তবে আপনার কাছে মনে হতে পারে তারা ঝগড়া করছে, কিন্তু আসলে এটি তাদের স্বাভাবিক কথা বলার ধরন। এত সমস্যা থাকা সত্ত্বেও এখানকার মানুষ অত্যন্ত আশাবাদী। বিদ্যুৎ নেই, চাকরি নেই, নিরাপত্তা সমস্যা, তবুও নাইজেরিয়ানরা হাসে, গান গায়, স্বপ্ন দেখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।